স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম ফুটিয়া। ঈদের ছুটি শেষ, তবে এর রেশ রয়ে গেছে টেলিভিশনের পর্দায়। বিভিন্ন টিভি চ্যানেলে এখনো চলমান ঈদের বিশেষ আয়োজন। ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ এই অনুষ্ঠানগুলো দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে তা নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। কথা বলতে স্টুডিওতে আছেন অভিনেতা ও নির্মাতা তারিক আনাম খান, আছেন আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান এবং RTVর অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রাকিব। স্বাগত আপনাদের। দেখবে, যেটা বলছিলাম যে ঈদের অনুষ্ঠান চলছে এখনো, তবে অনেকটাই তো হয়ে গেছে, অনেক চ্যানেলের এখনো চলছে। আপনি কি এবার অনুষ্ঠানগুলো দেখার সুযোগ পেয়েছেন? কিছু? হ্যাঁ, আমি দেখি। মানে এখন ঈদের সময় তার বাইরে যাওয়ার স্কোপ অনেক কম, এবং যেহেতু আমার টেলিভিশন আমার মাধ্যম, আমার কাজ, আমি এখন অভিনয়টাই করি, যার ফলে টেলিভিশনে আমার কনসেন্ট্রেশনটা বেশি। আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, শিওর প্লিজ। মানে আপনারা যে টক শো করেন, বিভিন্ন রাজনৈতিক প্রসঙ্গ আসে, তাদের একটা উদ্দেশ্য থাকে, হয় সরকারকে বলছেন, তা না হলে আইন শৃঙ্খলা, তা না হলে হয়তো বাজেট নিয়ে সমালোচনা করছেন, বিভিন্ন ধরনের বিভিন্ন। আমাদের আজকের এই আলোচনা আসলে টার্গেট কি, কাদেরকে বলতে যাচ্ছেন? আমি একটু বলি আপনাকে, যেটা হচ্ছে যে আপনাদেরকে সরাসরি দর্শকরা তো পায় না কথা বলার জন্য, বা তাদের নানা রকম জিজ্ঞাসা থাকতে পারে। আমরা যেটা করি, এরকম একটা অনুষ্ঠানের আগে আমরা একটু ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করে কিছু গবেষণা করে নিই, যে কোন জিনিসগুলো আলোচনায়, সেটা আমরা বিভিন্ন জায়গা থেকে নিই, পত্রপত্রিকা থেকে নিই, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক রকম আলোচনা হয়। সেই প্রশ্নগুলো একসঙ্গে করে আপনাদের মতো লোকজন যারা আছেন, যাদের কথা মানুষ শুনতে চায়, সাধারণ মানুষের হয়ে সেই প্রশ্নগুলো আপনার কাছে করা। আপনি এবার ঈদের অনুষ্ঠানগুলো কেমন দেখলেন? আপনার মূল্যায়ন। থ্যাংক ইউ সো মাচ। আমি যে কারণে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করলাম, যে কথাগুলো আমরা এখানে বলবো সেখানে সমস্যার কথা অনেক বেশি আসবে, কিন্তু আসলে সমস্যার কথা বলে খুব কোনো একটা জায়গায় আমরা পৌঁছতে পারছি না। যে কারণেই মনে হচ্ছে যে এই আলোচনাগুলো করে, মানে beating the bush without any reason, without finding anything, just বলে যাচ্ছি। হ্যাঁ, না, আমার অসুবিধা নেই, অবশ্যই আলোচনা তো হওয়া দরকার। ঈদ একটা জিনিস, রাকিব সাহেব এখানে আছেন, যিনি চ্যানেলের সঙ্গে সরাসরি যুক্ত, তিনি বেশি ভালো বলতে পারবেন। আমাদের অবজারভেশন হচ্ছে যে যখন ঈদের প্রোগ্রাম হয়, নর্মাল যে সময় টেলিভিশনের দর্শকের যে পুল আমাদের টেলিভিশনের ক্ষেত্রে, সেখান থেকে হয়তো 5% ইনক্রিজ করে টেলিভিশনের প্রোগ্রামের ব্যাপারে। যদিও আমাদের এখানে টেলিভিশনের মূল প্রোগ্রামটা এখনো পর্যন্ত বহির্দেশের যে চ্যানেলগুলো আছে সেগুলোর উপরে মূলত দর্শক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে। সেখানে সিলেকশনও আছে, তারা জানেন কোন চ্যানেলে কি পাওয়া যাবে, কি বৃত্তান্ত। আবার দেখা যায় যে খবরের চ্যানেলের জন্য, কিন্তু খবর পাওয়ার জন্য কিন্তু তারা আবার আমাদের দেশীয় চ্যানেলের উপরে তারা নির্ভর করে। এইটার আপনি শুধু মনে রাখবেন, এটা আমরা একটু পরে এটাকে সম্পর্কিত করব। ঈদের যে অনুষ্ঠানটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যেমন শুরু হয়েছিল 1 দিন, 2 দিন, 3 দিন, এখন মোটামুটি 7-8 দিন ধরে টেলিভিশন অনুষ্ঠান হচ্ছে, এবং ঈদের ব্যাপারেই সেগুলো কনসেন্ট্রেট করছে। আমরা দেখতে পাচ্ছি যে নাটক 6, 7 বা 8 পর্বের নাটকও হচ্ছে, যেগুলো সিরিয়াল বলা হচ্ছে, এবং একটা না মোটামুটি 2-3টে করেই প্রত্যেকটা চ্যানেলে সিরিয়াল হচ্ছে, যেগুলো 20-22 মিনিটের এরকম বডিতে। সিঙ্গেল নাটক কিছু হচ্ছে, টেলিফিল্ম হচ্ছে। ফিল্ম এসছে এর পরে, সকালের দিকে না হলে বিকেলের দিকে ফিল্ম আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা অন্য কোনো ধরনের প্রোগ্রাম টেলিভিশনে দেখতে পাই না এখন, একদমই কম, খুবই কম। ম্যাগাজিন অনুষ্ঠান নাই। আমি একটু আমাদের স্যাটেলাইট ডিশের উপর নির্ভর যে চ্যানেলগুলো, তার উপরেই কথা বলতে চাই আর কি। সেখানে কিন্তু অন্য জিনিস নেই। আগে 2-1টা নাচের প্রোগ্রামও হতো, সঙ্গীতের প্রোগ্রাম হতো, তাও কিন্তু এবার নাই। এখন লাইভ মিউজিক বলে একটা জিনিস হয়, যে 1 ঘন্টা ধরে সেখানে বিভিন্ন ভালো গায়ক গায়িকা, এমনকি ভারত থেকেও গায়ক গায়িকারা আসেন এবং ইয়ে করেন। আমাদের নাটকের মূলত 3টে জিনিস বেস করেই নাটকগুলো তৈরি হচ্ছে। একটি হচ্ছে প্রেম, যেভাবেই হোক, আমি সেটা কি হচ্ছে না হচ্ছে পরে আসবো। একটি হচ্ছে কমেডি, একটি হচ্ছে সন্ত্রাস বা টেরোরিজম, বা হঠাৎ করে পিস্তল হাইজ্যাক করা হলো, থ্রিলার, এই টাইপের জিনিসপত্র হচ্ছে। আমাদের এখানে ফ্যামিলি ড্রামা একেবারেই অনুপস্থিত হয়ে গেছে, যেটা আমরা যখন প্রথমে নাটক করতে শুরু করেছিলাম বাংলাদেশ টেলিভিশনে, তখন খুব ফ্যামিলি নির্ভর নাটকগুলো হতো। সেই আমরা এইসব দিনে সকাল সন্ধ্যা আমাদের যে সিরিয়াল ছিল, ওটা তো ধরুন সিরিয়াল। আমি ঈদের প্রোগ্রামের ব্যাপারে কথা বলছি। আমরা যখন হুমায়ুন আহমেদকে পেয়েছি, তখনও দেখেছি আমরা
যে একটা ফ্যামিলির মধ্যে ঘটনাগুলো ঘটছে, সেখানে কিছু কিছু কমিক এলিমেন্টস তৈরি হচ্ছে। আমরা আমজাদ হোসেনের নাটক পেয়েছি এর আগে, সেখানেও কিন্তু এটা ফ্যামিলি থেকে, জব্বার আলী কিসের মধ্যে আরো এরকম নাটক হয়েছে। এখন সেগুলো কিন্তু খুব কমে টমে গেছে। এখন আর একটা অনুষঙ্গ যোগ হয়েছে এর সঙ্গে, সেটা হচ্ছে এই দর্শক যারা দেখছেন তারা কিন্তু শুধুমাত্র টেলিভিশনেই দেখছেন, এই জাতীয় অ্যাসিওরেন্স কিন্তু কম দেওয়া যাচ্ছে। এখন হয় তারা ইউটিউবে যাচ্ছেন, অথবা বিভিন্ন চ্যানেলের ফেসবুকও রয়ে গেছে, বা তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল করে তাদের প্রোগ্রামগুলো তারা আপলোড করছেন। ওখানে কিন্তু ভালো হিট হচ্ছে, যেগুলো ঈদ পরবর্তীতে। এখন এই যে আমার দেখার পর প্রশ্ন হয়েছে যে এই যে সন্ত্রাস বা যে ধরনের আমরা দেখি থ্রিলারের নাম করে, এটা কি আদৌ আমাদের সমাজকে রিফ্লেক্ট করছে? আমার প্রশ্ন আছে সেখানে। নাকি একটা ফিকটিশিয়াস ভেগ ওয়ার্ল্ডকে তৈরি করছে এই জাতীয় ডন, এই জাতীয় টেররিস্ট, যেখানে নিয়ে যাচ্ছে, উঠিয়ে নিয়ে যাচ্ছে, কিল করছে, কতটুকু উপস্থিত আমাদের সমাজে সেটা আমার মনে হচ্ছে সমাজ থেকে অনেক বেশি বিচ্ছিন্নতা। কমেডির নামেও আমরা অনেক কিছু সস্তা জিনিসের মধ্যে চলে গেছি। কমেডি কিন্তু উইট যেটাকে বলে, হিউমার যেটাকে বলে, সেটা কিন্তু অনেক বুদ্ধিদীপ্ততা প্রয়োজন হয়। এই কমেডিগুলো দেখা যাচ্ছে খুব শিক্ষিত, উইথ অল ডিউ রেসপেক্ট, খুব শিক্ষিত জনগোষ্ঠীর জন্য নয়। আমি আজকেও মার্কেটে যাওয়ার সময়, আজকে না কালকে, সে কিন্তু ইতিমধ্যে ওই ইউটিউবে লোড করে একটা মানে মোবাইলের দোকান, ফ্লেক্সি লোড করে, কম্পিউটার প্রিন্ট দেয়। একটি ছেলে সেখানে বসে, সে কিন্তু দেখে দেখে আমাদেরই খুব পরিচিত যারা কমেডি করেন তাদের দেখে সে খুব হাসছে, এনজয় করছে ব্যাপারটা। এর মধ্যে খারাপ কিছু নেই, কিন্তু কথা হচ্ছে যে এই জায়গা থেকে কিন্তু উত্তরণ হচ্ছে না। সেটা একটা চরম ভাড়ামির পর্যায়ে চলে যাচ্ছে, যেটা খুব সুস্থ শিল্প বিনোদনের জায়গায় চলে আসছে না, অন্তত আমার কাছে মনে হয়েছে। এইটা একটা জিনিস দেখা দরকার। ছবির ক্ষেত্রেও তাই। ধরুন, আমি জানি না, যতগুলো ছবি দেখেছি তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই শাকিব খান নির্ভর। এই প্রসঙ্গটা আমরা আসবো যে সবগুলোতেই মোটামুটি শাকিব খান। আমি একটু রেজানুর ভাইয়ের কাছ থেকে আসি, এই তারেক ভাইয়ের কথার প্রসঙ্গেই আসি আপনার কাছে, যে উনি বলছিলেন যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান কম দেখা যায়, বিশেষ করে ম্যাগাজিন অনুষ্ঠান বা নৃত্য অনুষ্ঠান বা সঙ্গীত অনুষ্ঠান। আর শিশুদের অনুষ্ঠান তো নাই বলতে গেলে। এই শিশুদের অনুষ্ঠানের নামে যেগুলো হয় সেগুলা কেমন, মানে এই জায়গায় কেন আমরা পৌঁছেছি? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সার্বিক যে অবস্থাটা, সেই অবস্থাটা কিন্তু তারেক ভাই অলরেডি একটু বিশ্লেষণ করেছেন, যে আসলে আমরা কোন জায়গায় আছি। আমার কাছে নিজের কাছে বিশ্লেষণটা এরকমের যে টেলিভিশনের ঈদ অনুষ্ঠানের জায়গায় আমাদের এখন চ্যানেলগুলো কিন্তু আস্তে আস্তে বেড়ে গেল, এবং চ্যানেলগুলো বাড়ার সাথে সাথে টেলিভিশন চ্যানেলগুলো ঈদের অনুষ্ঠান মালায়, আমি জানি না আমার এই বক্তব্য কেউ সমর্থন করবেন কি করবেন না, ক চ্যানেলটি 3 দিনের, আরেক চ্যানেল 4 দিনের, খ চ্যানেলটি 5 দিনের, আরেক চ্যানেলের 7 দিনের প্রতিযোগিতার মধ্যে পড়ে গেল, যে ওরা 5 দিনের করে আমাকে 6 দিনের করতে হবে, আরেকজন 7 দিনের করতে হবে। এর পাশে কন্টেন্টটা নিয়ে কেউ কিন্তু আমরা ভাবার চেষ্টা করছি না। আমরা 24 ঘন্টা কি নিয়ে ভরাবো, দর্শক কি দেখবে, তার থেকে বড় ব্যাপারটা আমরা ভরায় গেলাম যে হ্যাঁ এটা থাকলেই হবে। নাটক নিয়ে টেলিভিশন, বিটিভি, তারেক ভাই আছেন আরো ভালো বলতে পারবেন, বিটিভির সেই নাটকের ঐতিহ্যটার কারণেই আমরা কিন্তু সবাই নাটকের পেছনে দৌড়াচ্ছি। নাটক কি হচ্ছে না। একটু আগে আপনি শাকিব খানের কথা বলছিলেন, যে সিনেমা মানেই শাকিব খান। আমার কাছে তো মনে হয় টেলিভিশনের নাটক মানেই 2-3 জন অভিনেতা অভিনেত্রী, এবং তাদেরকে যদি একটা ছাঁচের মধ্যে ফেলে দেওয়া যায়। একটু আগের নাটকে আমি যে পোশাকে ওই অভিনেতাকে দেখেছি, যেরকম অঙ্গভঙ্গি উনি করেছেন, পরের নাটকেও তাকে আবার ওই রকমের অঙ্গভঙ্গি, ওই পোশাকে আমি আবার তাকে দেখলাম, এবং বিজ্ঞাপনেও হয়তো ওই পোশাকটাতেই তাকে আবার দেখলাম আর কি। সবচেয়ে বড় ব্যাপারটা যে গবেষণার জায়গাটা, এখানে টেলিভিশনের একজন কর্মকর্তা আছেন, উনি আরো ভালো বলতে পারবেন আমাদের দর্শক আসলে কি চায়। দর্শককে নিয়ে ভাবনার জায়গাটা বেশি বেশি নাটকেই খুব জরুরি, না বেশি বেশি আনন্দের জায়গা? আনন্দটা কি? আপনি কাতুকুতু দিয়েও কিন্তু হাসাতে পারেন। এক্স্যাক্টলি এই জায়গাটাই আমি একটু আমি শেষ করি। কাতুকুতু দিয়ে হাসাতে পারেন, আবার কিছু মেসেজ দিয়েও কিন্তু মানুষকে বিনোদিত করতে পারেন। সেই জায়গাগুলো টেলিভিশনের অনুষ্ঠান মানে, টেলিভিশনের নাটক মানে একটা ফরম্যাট কবে কে দাঁড় করিয়ে দিয়েছিল, টেলিভিশনের নাটক মানে হাসির নাটক হতে হবে। সেটা যে কোনো প্রকারে হোক, কাতুকুতু দিয়ে হোক, হাসির দিয়ে হোক, অঙ্গভঙ্গ করে দিয়ে হোক, হাসির নাটক হতে হবে। আমি জানি না এই হাসির নাটকের প্রবণতা ঈদের নাটকে যতদিন বাড়বে
ততদিন ঈদের নাটক নিয়ে বা ঈদের অনুষ্ঠান নিয়ে আমার মনে হয় আমাদের তৃপ্তি করার না, কিছু আছে। হাসির নাটকের বাইরেও কিন্তু হচ্ছে নানা রকম চেষ্টা হচ্ছে। না, আমি নাটক প্রবণতাটা যতটা এক্স্যাক্টলি, বাড়বে, হাসির নাটক থাকতেই হবে, তার বাইরে অন্য কিছু থাকবে হাসির এরকমটা- নাটক থাকতেই হবে, এই এরকম, কথাটা exactly. কে বলেছে? হাসির নাটক থাকবে, থাকতেই কিন্তু হবে, তার এখন বাইরে অন্য নাটকও তো থাকা দরকার। এক্স্যাক্টলি, সেটাই বলছিলাম। আচ্ছা, এই যে ঈদ অনুষ্ঠান, আমাদের ঈদের অনুষ্ঠানগুলো দর্শকরা কতটা দেখছে, এইটা নিরূপণের কোনো গ্রহণযোগ্য পদ্ধতি কি আপনাদের আছে? মানে কোন নাটকটা কতজন দেখলো বা কোন প্রোগ্রামটা দর্শকরা পছন্দ করছে, এইটা এটার বোঝার জন্য তো আমাদের একটা ওই সিরিয়াস মার্কেটিং একটা করে, সেটা কতটা তারা সেখান থেকে একটা ডাটা দেয়, ডাটা আপনি নিজেও কালেক্ট করে দেখতে পারেন, ওখানে অ্যানালাইসিস করতে পারেন, তারা অ্যানালাইসিস দিয়ে দেয় আমার কত লোক দেখছে, তা সবাই বের করে দেয়। আমার বাইরে, দেশের বাইরে যারা আছে চ্যানেল, তারা কতটুক দেখতেছে, আমার দেশের লোকরা কতটুক দেখতেছে, আমার চ্যানেল কতটুক দেখতেছে। শুধু তাই না, কিন্তু এই প্রতিষ্ঠানটা নিয়ে মনে হয় প্রশ্ন আছে। এইচ পিপল না, আমার মান নির্ণয়ের জন্য এইটা একটা প্রতিষ্ঠান এবং এটার এখন বাইরে কোনো বিকল্প আগে পরে নেই। কেউ বিকল্প আসে নাই, এটা মেনে নিতে হবে। পাশাপাশি তারা আরেকটা দিচ্ছে আপনাকে এইজ গ্রুপ, এই গ্রুপটা কিভাবে বের করছে? গ্রুপে কতটুক দেখতে পারতেছে সেটাও দিচ্ছে আপনাকে, আপনি সবাই পাবেন। এইটা এর জন্য বললাম, এইটা আপনি যদি অ্যানালাইসিস করেন, আমি অন্তত মনে করি, আমার চ্যানেল মনে করে যে আমরা এটা এই চ্যানেল এদের ডাটা অ্যানালাইসিস করে আমরা অন্তত উপকৃত হচ্ছি। আমরা 4 থেকে 5 বছর জেনে ছিলাম, সেখানে কিন্তু আমরা নাই। আমাদের চ্যানেল অনেক পিছনে, যারা পিছনে ছিল বা সামনে ছিল, তারা কিন্তু আমাদের অনেক পিছনে পড়ে গেছে, মানে জাস্ট বিকজ অফ ওই গবেষণাটা আপনাদেরকে অ্যানালাইসিসটা করতেছে না, ওইটা নিয়ে সবই দেবে আপনাকে। আপনি বললাম তো, আপনি এজ গ্রুপ পাবেন, আপনি যদি মনে করেন যে আমার এই প্রোগ্রামে কোন জেনার দেখতেছে, আপনি সেটাও বের করতে পারবেন, ওরা সব বের করে দিচ্ছে আপনাকে, এবং প্রতিটা ডাটা আপনাকে ফুলফিল করে দেবে। মানে সেটা আপনাদেরকে উপকৃত করেছে আপনাদের? হ্যাঁ, এটা আপনারা গবেষণা, হ্যাঁ, নাইলে আমার চ্যানেল মনে করি 4 বছরে আমি, যারা আমার খুব আগে ছিল, কারণ অনেক, মানে সেটার উপর নির্ভর করে আপনারা অনুষ্ঠান সাজাচ্ছেন এবং অনুষ্ঠানও সাজাচ্ছেন, পরিবর্তন আসলে আমাদের যেমন কমন একটা কথা আপনি শুনবেন যে কোনো চ্যানেলে প্রিভিউ নাই, আমার চ্যানেলে তারেক ভাই জানেন, তার নাটক প্রচার হচ্ছে, প্রিভিউ প্রতিটা জিনিস আমরা রেগুলার আমাদের 2.5 থেকে 3 ঘন্টা শুধু প্রিভিউর উপর যায়। তারপর আপনারা ডিসিশন নেন সেটা প্রচার না, করবেন কিনা। সেটা অবশ্যই কোন অনিয়ার জিনিস আমার প্রিভিউ ছাড়া যায় না। আচ্ছা, প্রতিটা, এবং আমি যে নাটকটা আমি চুজ করি সেটা প্রিভিউর মাধ্যমে করা হয়। প্রিভিউটার একটা অথেন্টিসিটি আছে যে আপনি জাজ করতে পারবেন নাটকের মেধা হোক, সেটা অনুষ্ঠানের মেধা হোক কতটুকু। প্রিভিউ না হলে কোনো কিছু মেধা করা যায় না, চলে যাচ্ছে, দর্শক যদি বাইরে বলে ভালো, তবে অনেকে চালায় দেয়, কিন্তু আমাদের এটা না। হ্যাঁ, আমরা একটা বিরতিতে যাব, তার আগে আপনার কাছে আরেকটা প্রশ্ন রেখে যাই, সেটা হচ্ছে যে এই যে এখন নাটকগুলো ইউটিউব চ্যানেলে দেখা যাবে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা কি সমস্যা নাকি একটা সম্ভাবনা? মানে ইউটিউবে তো দেখাই যাবে, ঠিক আছে, টেলিভিশনে দেখার দরকার নেই, পরে আমি ইউটিউবে দেখে নিব, এটা কি একটা চ্যালেঞ্জ কিনা, নাকি ইউটিউবে হিট বাড়ছে সেটা থেকে আপনাদের উপকার হচ্ছে? আমি বিরতি থেকে এসে এই উত্তরটা নিব। নিচে একটা বিরতির সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম রেড লাইন ঢাকায়। যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম আপনার কাছে, এখন তো ইউটিউব চ্যানেলে নাটকগুলো দেখা যায়, এটা আপনাদেরকে কিভাবে সাহায্য করছে, নাকি এটা একটা বড় চ্যালেঞ্জ? আসলে ইউটিউব চ্যানেলটা একটা প্রচার অবশ্যই থাকে, যে কারণ সে আমাদের নাটকগুলো, বা যদি আমারটা নাটক ভালো হয়ে থাকে, সে ইউটিউবে নিচ্ছে, আমাদের চ্যানেলও প্রচার করতেছে, দর্শক সেখানে আবার দেখার করছে। এর আগে হয় কি, যে চ্যানেল যখন প্রচারটা শুরু করে, তখন তার কাছ থেকে বা এক ধরনের একটা ভালো নাটক হলে দেখবেন একটা চারদিকে একটা হিউমার ছড়া যায় যে এই নাটকটা দেখছি বা দেখতে হবে। তো যারা মিস করে তারা দেখে, আর কিছু দর্শক আছে যারা চাই যে আমি এখন একটু ব্যস্ত আছি বা আমি ওতে হয় কি যে, এবং ইউটিউব অবশ্যই করার কারণে একটা লাভজনক অবস্থা আছে, এবং এটা প্রচারও হেল্প করে, কারণ কোন চ্যানেল নামটা থাকে, কোন চ্যানেলে কোন নাটকটা প্রচার হচ্ছে। তো তখন তো আইডেন্টিফাই বলে যে ভাই আপনার চ্যানেলে ওই নাটক দেখছি, সে ইউটিউবে দেখুক আর আমার চ্যানেলে দেখুক, ওইটা নোটিস অবশ্যই হয়। ওদিক দিয়ে প্রচার প্রসারে যে খুব লস তা না, একটা ভালো সুবিধাই আছে অবশ্যই। রেজান ভাই, ধরেন এই টিভির যুগকে আমরা যদি 2 ভাগে ভাগ করি, এক বিটিভির যুগ, যখন একটাই মাত্র চ্যানেল ছিল এবং মানুষ ওটা দেখতো, আরেকটা হচ্ছে বর্তমান যুগ, যখন অনেকগুলো অপশন, শুধু দেশে না বাইরের চ্যানেলও দেখতে পারে। এই দুইটা সময়ের মধ্যে যখন আলোচনা হয়, তখন নির্মাতারা বলেন বা অভিনেতারা বলেন যে এখন এত বেশি অপশন যে অনেক ভালো কাজ হচ্ছে, কিন্তু মানুষের নজর কাটতে পারছে না, কারণ তাদের দৃষ্টি নানা দিকে। আবার দর্শকদের একটা অংশ বলেন যে
সেই সময় যেসব নাটক দেখেছি না, এখানে কিন্তু মনে দাগ কেটেছে। না, একটা জিনিস আমি বলি, আমি তো শেষ করি প্রশ্নটা, তারপর আপনি বলেন মনে দাগ কেটেছে, এখন সেই রকম নাটক দেখছি, এই দুই রকম কথা শোনা যায়, আপনার মন্তব্যটা জানতে চাই। এখানে কিন্তু না, আমি খুব ছোট্ট করে একটা জিনিস হ্যাঁ, বলি, please. যেটা হলো যে এই প্রশ্নের উত্তর তারিক ভাই আরো ভালো দিতে পারবেন। হ্যাঁ, তারিক ভাইয়ের কাছেও যাবো এটা নিয়ে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। একটা যখন বিটিভির কথা আমরা বলি, বিটিভি একটা মাত্র টেলিভিশন চ্যানেল ছিল। সেই টেলিভিশন চ্যানেলে নাটক থেকে শুরু করে যাই দেখানো হতো ওটা খুব যত্ন নিয়েই করা হতো ওই সময়। আপনি খেয়াল করবেন, যদি কোনো বক্তৃতা অনুষ্ঠানে 100 জন বক্তৃতা দেয়, তাহলে কার কোন বক্তৃতাটা ভাল লাগবে ওটা মনে রাখা খুব মুশকিল। 5 জন যদি বক্তৃতা দেয়, সেই 5 জনের বক্তৃতাটা কিন্তু শুনতে 5 জনকে জাজ করা যায়। আমাদের এখানে এখন অনেক নাটক, এই ঈদে অন্তত 300টি টেলিফিল্ম এবং নাটক প্রচার হবে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। তার মধ্যে কিন্তু আমি হলফ করে দেখতে পারি অন্তত 50টি ভালো নাটক পাবে দর্শক। কিন্তু আমাদের এখানে যে প্রবলেমটা হয়েছে, যে আমি এখন পর্যন্ত ওই জায়গাটা তৈরি করতে পারি নাই। আমি নাটকের জন্য বিজ্ঞাপন দেখাবো না বিজ্ঞাপনের জন্য নাটক দেখাবো। আমি স্পষ্ট করে বলতে চাই, নাটকে বিজ্ঞাপন লাগবে, কিন্তু বিজ্ঞাপন ছাড়া টেলিভিশন চ্যানেল চালানো যাবে না, সার্ভাইভ করা যাবে না। কিন্তু আপনি একটা সহনশীল জায়গায় যাবেন, যে আপনি দর্শককে কতটুকু, এই যে ইউটিউবের প্রচলন বা ইউটিউবের প্রয়োজনীয়তা তার দেখা দিল কেন? আমি যখন নাটক একটা দেখতে বসলাম, সেই নাটকে যখন বিজ্ঞাপনের পর বিজ্ঞাপন যাচ্ছে, তখন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে আমার আর একটা অপশন আছে, এই নাটকটি ইউটিউবে দেখা যাবে। অথবা আমি করলাম কি, ঠিক আছে আজকে আমি আর নাটকটা দেখি না, আমি ইউটিউবে একেবারে সুন্দর করে আমার সময় মতো ইউটিউবে নাটকটা দেখব। এই যে অপশনটা তৈরি হয়েছে, এই অপশনের কারণে কিন্তু ইউটিউবের প্রতি মানুষের আকর্ষণটা বাড়ছে। সেই জায়গা থেকে আপনি যদি টেলিভিশন চ্যানেলে যখন অন এয়ার হচ্ছে, তখন যদি আপনি নাটকটাকে জনপ্রিয় করতে চান, আমি আবারও বলি, পাশের দেশের একটা ছোট্ট উদাহরণ দেই। আমরা যে টেলিভিশন চ্যানেলগুলোর কথা বলি যে তাদের নাটক আমাদের এখানকার ভিউয়ার বেশি, কিবরিয়া আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, সেই নাটকগুলোর একটা গবেষণা আছে। সেই চ্যানেলগুলো দর্শক ধরে রাখার একটা ক্রাইটেরিয়া তারা নির্ধারণ করেছে। একটা টেলিভিশন অনুষ্ঠান যখন ওখানে চলে, সেটা নাটক হোক, ম্যাগাজিন অনুষ্ঠান হোক বা অন্য ধরনের কোন অনুষ্ঠান হোক, তখন ওরা করে কি, একটা নাটক বা একটা অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে আরেকটাতে ঢুকে যায়। তারা ঢুকে যাওয়ার পরে কিন্তু তারা বিজ্ঞাপন দেয়। যখন আমি সহনশীল হয়ে গেলাম, আমি যখন মনে করলাম যে আমি এখন এই অনুষ্ঠানটা আমি দেখবো, বিজ্ঞাপনদের একটা সীমিত বিজ্ঞাপন। আমি তারিক ভাইয়ের কাছে যাই, এই একই প্রশ্ন আপনার কাছে রাখবো, যে তখন অপশন একটাই ছিল, এখন অপশন অনেক, দুই পক্ষের কথা শোনা যায়। নির্মাতা এবং অভিনেতারা বলেন যে ওইটা একটা চ্যালেঞ্জ, ওইটা একটু সুযোগ ছিল, আর এখন বলেন যে ভালো কাজ হলেও নজরে আসছে না। দেখেন, এখন কিন্তু পুরনো দিনের মধ্যে পড়ে থাকলে হবে না। বিটিভি কি সবসময় সাকসেসফুল হয়েছে? তাহলে বিটিভিতে প্যাকেজ নাটক শুরু হয়েছিল কেন? বিটিভি নিজস্ব লোক দিয়ে নাটক করে একটা পর্যায়ে দর্শক গ্রহণযোগ্যতা হয়নি। বিটিভি তখন কিন্তু প্যাকেজ, বাইরে থেকে নাটক কেনা, বাইরে ডিরেক্টর করবে, সেখানে কিন্তু যত্নের ছোঁয়া বেশ ছিল, দামও ভালো ছিল। সে নাটকগুলো এখনো অনেক মানুষের মনে আছে প্রথম দিকের প্যাকেজ নাটকের ক্ষেত্রে। সুতরাং ওই পুরনো দিনের গীত গেয়ে সেই কবে ঘি খেয়েছিলাম এখনো তুড়ি বাজাতে পারে না, সেটা করে আসলে লাভ নেই। বিটিভির অনেক ফল ছিল, আমরা তো কাজ করেছিলাম এক সময়, পরবর্তীতে সেই যত্ন, সেই প্রডিউসার, সেই মেধা আসলে অনেক কম ছিল। আচ্ছা, ওইটা গেল। এখন কি বেশি চ্যানেল হতে নজরে দেখেন, বেশি চ্যানেল তো হবেই, এটা তো এমন না, এটা তো এমন মানে খারাপ কি আমি তো মনে করি না, বরং আমাদের কাজ তো বেড়েছে। আমরা তো খুশি যে আমাদের কাজ বেড়েছে, ওনার চ্যানেলে যাচ্ছে, অনেক অনেক চ্যানেলে যাচ্ছে, নাটক যাচ্ছে, অ্যান্ড দ্যাট হ্যাজ বিকাম মাই প্রফেশন। বিজ্ঞাপনের কথা বলা হলো, এখন তো বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে যে বিরতিহীন বলা হচ্ছে, ফ্রি বলা হচ্ছে, স্বল্প বিরতি, কম বিরতির নাটক বলা হচ্ছে। তো বিজ্ঞাপনটা কিন্তু মূল ফ্যাক্ট না, বিজ্ঞাপন থাকবেই। উনি যেটা বললেন পাশের দেশের এগুলো যদি বলি, সেখানে বিজ্ঞাপন থাকে, কিন্তু আপনার ব্যাপার হচ্ছে যে আপনার কন্টেন্ট কি, সেখানটায় অনেক বড় জোর দরকার। যে আমি এই মানে আমার মূল বিষয়টা কি এবং আমি কাকে সেইটা আসলে টার্গেট করছি, তারা দেখবে আমার এই নাটকগুলো। ওই হুক যদি আমি করতে পারি মানুষগুলোকে, ওরা কিন্তু বারবার ফিরে আসবে। কেন পাশের দেশে যে চ্যানেলগুলো আছে সেখানে যেগুলো চলে, সেখানে তো প্রোমো যায়, বিজ্ঞাপন যায়, মানুষ কি ফিরে আসে না? সার্ভিং করে কিন্তু 5 মিনিট 3 মিনিট পরে আবার ফিরে চলে আসে ওই জায়গায়। আপনাদের এখানে যখন খবর হয়, খবরে যখন কন্টেন্ট থাকে, তখন কিন্তু আমি অন্য চ্যানেলে, আমি বাইরের চ্যানেলে যাই না, আমি কিন্তু খবরের জন্য দেশের চ্যানেলের উপর নির্ভর করি। এখানে সেই কন্টেন্ট এবং তার এক্সিকিউশন, এই দুটো বড় জিনিস
তার প্রোমো যেভাবে চ্যানেলগুলো করা উচিত, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে করা উচিত, সেইগুলো ঠিক টার্গেটেড অডিয়েন্স যারা আছে তাদের ওখানে যাচ্ছে কিনা, তারা আমার ওই চ্যানেলের জন্য দেখবে কিনা, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। এই যে ইউটিউবের কথা হলো, তাহলে তো পাশের দেশের যে চ্যানেলগুলো তারা ইউটিউবে আপলোড করছে না কেন? তাদের কই প্রোগ্রামগুলো তো আমরা ইউটিউবে, আমি অন্তত দেখিনি। আচ্ছা, প্রচুর আছে। সবগুলো পাওয়া যায় না, হ্যাঁ, কিন্তু খুব পুরনো হলে তারপর পুরনো হলে তারপর দেয়। কিছুদিন পরে দেয়, মোরলেস সবই আছে। অনেক পুরনো হলে তারপর দেয়। ক্রাইম খুব পেট্রোল recent- আছে, রেগুলার আমি দেখি। না, পরের দিনই দেখা প্রত্যেকটা যায়। ইউটিউব চ্যানেল আছে, ওদের হ্যাঁ, ইউটিউব ইউটিউব চ্যানেল আছে। আমি বলছি কিন্তু আচ্ছা, সিরিয়ালগুলো শেষ না হওয়ার আগে ওরা না, তো ইয়ে করে। চলে আসতেছে, আমি দেখলাম তো। সঙ্গে সঙ্গে চলে আসে কি? আমি সঙ্গে ক্রাইম সঙ্গে চলে পেট্রোল- আসলে আমি একটা একটাও সময় জানি না, চলে আমি সব আসে। যাই না। ক্রাইম পেট্রোল আমি রেগুলার যেটা মিস করি দিই, ইউটিউব পরের দিন পাচ্ছি আমি, দেখে ফেলি। না, সেটাও একটা অর্থ আয়ের কিন্তু একটা পন্থা। হ্যাঁ, দেখে ফেলি। হ্যাঁ, মানে ওটা থেকে হিট যত হয় তা থেকে হ্যাঁ, ঠিক টাকা আছে। পায়। এবং হিট কিন্তু আমাদের এখানে বেশি, স্পেশালি কমেডি নাটকগুলোতে আপনি দেখা যায় যে যত ভিউয়ারশিপ এখানে আছে তার থেকে বেশি ভিউয়ারশিপ হচ্ছে, যেহেতু ওটা কাউন্ট করা যায় এবং লাখের উপরে ছাড়িয়ে যায়। খুব সেটা দ্রুততার থেকেও মধ্যে। কিন্তু একটা আয়ের সংস্থান আয় হয়। সংস্থান তো আছে, আয়টা তো আছেই, সেটা কথা বলছে না। আরেকটা কথা উনি বলেছেন যে এই একই অভিনেতা দেখছি। এখন অভিনেতাদের দোষটা তো আপনি কিভাবে দেখেন? আপনি শাকিব খানকে দেখছেন, মানুষ তো শাকিব খানকে হিরো হিসেবে দেখতে পছন্দ করে। সো হোয়াট ইউ ডু অ্যাবাউট দিস? আমাদের কিন্তু কিছু করার নেই। আমাকে বা অন্য একজন অভিনেতাকে যদি দেখতে পছন্দ করে, তার যদি সেরকম টিপিক্যালি, আমি উইথ অল ডিউ রেসপেক্ট বলছি, বাজার থাকে, তাহলে কিন্তু ওনার চ্যানেলও বলবে অমুককে নেন, দর্শকের ক্ষেত্রে চাহিদা আছে, সে এক ধরনের পপুলারিটি অর্জন করেছে। এখন উনি যে বললেন ওনার চ্যানেল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিন্তু উত্তরণ ঘটিয়েছে, ওনাকে কিন্তু কম্পিটিশনে প্রতিদ্বন্দ্বিতা টিকে থাকতে হচ্ছে। এটার কিছু করার নেই কিন্তু, বিকজ দিস হ্যাজ বিকাম এ কমার্শিয়াল প্রোডাক্ট। এবং আমরা যদি ইকোনমিটাকে মাথায় নিই, কমার্সটাকে মাথায় নিই, তাহলে কিন্তু আমরা উন্নতি করতে পারবো। আমরা যদি আজকে বলি পাশের চ্যানেল বন্ধ করে দেন, অমুক করে দেন, তমুক করে দেন, তাতে লাভ হবে না। কেউ যদি বলে এখানে বন্ধ করে তো কোনো সমাধান হয় না। হ্যাঁ, কেউ যদি বলে যে হ্যাঁ গ্যারান্টি দিচ্ছে দর্শক দেখবে, তাহলে কিন্তু বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু সেই গ্যারান্টি নাই। আপনার দর্শক যে দেখবেই এমন কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন না। আপনি ব্রেক ফ্রি করেও ফেরাতে পারছেন না। মূল জোরটা হচ্ছে কন্টেন্টের দিকে, যেটা আমি মনে করি এবার কিছুটা হলেও আমরা ইঙ্গিত পাচ্ছি। চিন্তা ভাবনার লোকগুলো এসছেন, ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে, খারাপ হচ্ছে, সেটা বিবেচনার সময় আর একটু পরে। কিন্তু ওই যে মানুষগুলো ইনভলভ হওয়া, মার্কেটকে রেখে, যারা টেলিভিশন দর্শকদেরকে মাথায় রেখে কিছু কন্টেন্ট, কিছু প্রোগ্রাম তৈরি করা, ভাবা, সেটা কিন্তু একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই ক্ষেত্রে বাজেটও কিন্তু বাড়ছে। অন্তত এবার আমি নাটকগুলো অবস্থা জানি যে আগের থেকে কিন্তু অন্তত যারা কম্পিটেন্ট মেকার তাদের কাছে কিন্তু একটু হলেও বাজেট। এই বাজেট প্রসঙ্গে একটা প্রশ্ন রেখে আমি যাই বিরতিতে আপনার কাছে, যেহেতু আপনি টিভি চ্যানেলের অনুষ্ঠান প্রধান। একটা অভিযোগ আমরা শুনি নির্মাতাদের কাছ থেকে যে চ্যানেলগুলো বেশি টাকা দিতে চায় না, যার জন্য তড়িঘড়ি করে স্বল্প বাজেটে নাটক তৈরি করতে হয় এবং যেই কারণে মানটা অনেক কমে যাচ্ছে। এইটার ব্যাপারে আপনার মতামতটা জানতে চাবো। আমরা একটা বিরতি থেকে এসে রেজানুর ভাইয়ের কাছেও জানতে চাবো এই বিষয়ে। আবার একটা বিরতির সময়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। ডেডলাইন ঢাকায় যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, নির্মাতারা বলছেন যে চ্যানেলগুলোর কাছ থেকে কাঙ্ক্ষিত দাম পায় না, সেই জন্য নাটকের মান সেভাবে হচ্ছে না। এটা আসলে সবার চ্যানেল বলতে পারবো না, তে মোটামুটি মোরলেস আমাদের চ্যানেলটা বলতে পারি। যদি নির্মাতা কনসেপ্ট নিয়ে বলতে পারে যে এই কনসেপ্টের কারণে আমার এই পরিমাণ অর্থ দরকার, সেটা আমরা দেওয়ার চেষ্টা করি। মূলত কনসেপ্টটাই আসল, এবং কোন নির্মাতা কি কাহিনী ডিল করতেছে, আর্টিস্টকে, এর উপর আসলে বাজেটটা নির্ভর করে যে আপনি কোথায় করবেন, কে বানাচ্ছে, পাশাপাশি কোন আর্টিস্ট নিয়ে আমি কাজটা করতেছে, এর সাথে প্যাশন করে আসলে বাজেটটা তৈরি হয়। তো এতে মূলত দেখা যায় যে কেউ যদি, আমার জানা মতে এরকম কেউ নাই যে একটা বাজেট বলে গেছে আমরা সেটা ছেড়ে দিছি। যদি আমি কনফিডেন্স হই যে এইটা আমার চ্যানেলকে আপ করে দেবে বা আলোচনায় থাকবে, তবে আমি সেই ফুলফিল দেওয়ার চেষ্টা করি। বাজেটের প্রসঙ্গে যে আসলে আমি একটু অনেক কথা কিছু কথা বলতে চাই, যেটা হয়তো বা আমাদের ইন্ডাস্ট্রির জন্যই বলা। সেটা হলো যে আসলে আমাদের চ্যানেলগুলো সব জায়গায়, যেমন আমার টাইম বলতে পারলাম, আরেক জায়গায় শুনছি হয়তো ওই লেভেলে বাজেট দিতে পারে, তারা অনেক হয়তো আমার থেকে 1-1.5 লাখ কম দিয়ে নাটক বানাচ্ছে হচ্ছে বা তার ঈদ কাভার করতে হচ্ছে।
এর একটা করে আমাদের চ্যানেলগুলো বিজ্ঞাপন নির্ভর চ্যানেল হয়ে গেছে এবং সারা পৃথিবীতেই সব তাই। চ্যানেল কিন্তু ব্রেক ইভেনে নাই। আপনি বাংলাদেশে হয়তো 7 থেকে 8টা চ্যানেল বাদে আর যারা আছেন তারা কিন্তু আসলে ব্রেক ইভেনে যতদিন আমি শুনেছি নাই। তো উনি তো ওইভাবে ফাইট দিয়ে আসলে আমার সাথে ওইভাবে কম্পিট করতে পারবে না। এর কি কারণ? এর কারণ আছে আমার আকাশটা উন্মুক্ত। এখানে কেউ কিন্তু বলতেছেন না যে আমি কেন আমার চ্যানেল কেন উন্মুক্ত হবে, কেন আমি বাইরের চ্যানেল দেখবো, আমারটা কেন দেখবে না। একটা উদাহরণ দেই, দুঃখ করে বলতেছি, এটা তাদের বলা দরকার সবারই। মোশাররফ করিমের কাছে একটা ছেলে এসে কান্না করে গেছে, সে ইন্ডিয়ার একটা ছেলে, ভাই আপনার চ্যানেল না, আমাদের চ্যানেল আপনাদের দেখা যায় না, আমি ইউটিউবে খুঁজে আপনাকে আবিষ্কার করছি, এরপরে আপনার এখন ভালো লাগছে, আমি এরপরে জমজদের শুরু, এরপর আমি আপনার সবই দেখছি, এত ভালো লাগছে আমি বাধ্য হয়ে আপনার কাছে আসছি, এবং সে সামনাসামনি কেনে ফেলছে। আমার কয়েকদিন আগে উদাহরণ দিই, আমার কিছু একটা প্রোগ্রামে করেছিলাম, ইন্ডিয়ার কিছু শিল্পীকে তারা আসছিলেন যন্ত্রীবাদক, তারা বলল যে আপনাদের চ্যানেল আমার দেখা যায় না, কিন্তু আমি আপনাদের চ্যানেল, সে নাম বলতেছে এক এক করে, মোশাররফ করিমকে সে চেনে, সে তিশাকে চেনে, সে জাহিদ হাসানকে চেনে, সব ইউটিউবের মাধ্যমে সে চিনতেছে। তার মানে ডিমান্ড সেখানে আছে। ডিমান্ড মানে কি, আমাদের তো ওখানে কেউ যাচ্ছেন, আপনি একতরফা তো আলোচনা করে লাভ নাই, আমার তো ওখানে যাক, তখন বলবেন যে খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে, আমার তো প্রমাণ করতে হবে। আমি যদি প্রমাণের স্কোপটা না পাই, আমি কিভাবে বুঝবো যে আমারটা খারাপ হচ্ছে। আমি এবং আর কথা বলি, আমি এখানে আরো কথা আছে, কথা উঠছে, আমি শেষ করে নেই। আমার এক সময় আপনি দেখছেন একটা কোম্পানি বিজ্ঞাপন অপির বিলবোর্ডে ছেয়ে গেল, এখন আমি সেখানে একটা 500 দেশের একটা অ্যাক্ট্রেসকে আমি দেখতে পাচ্ছি, সেটা আমার চালাইতে হচ্ছে, মানে কি আমার বাজেটটা চলে যাচ্ছে। এই নিয়ে তো কেউ কোনো কথা বলতেছে না, একটা বড় ফ্যাক্টর এটা, এই নিয়ে কিন্তু কেউ কথা বলতেছে না। আপনি যদি আমেরিকা যান, আপনি যদি ইন্ডিয়াতে যান, আপনি যদি কানাডাতে যান, যে কোনো দেশেই যান, প্রত্যেক দেশে দেখবেন একটা ল আছে, তুমি যদি ফরেন অ্যাক্ট্রেসের বিজ্ঞাপন, অ্যাক্টর বিজ্ঞাপন চালাতে চাও, তোমাকে রেভিনিউ দ্বিগুণ দিয়ে তারপর তোমাকে বিজ্ঞাপন চালাতে হবে। এটা নিয়ে তো কেউ কোনো কথা বলতেছে না। এই প্রসঙ্গে আমি আসতাম আপনার কাছে, তাহলে দুইটা বিষয় আপনার কাছে যায়। এক নম্বর হচ্ছে গিয়ে বাজেটটা কি একটা বড় চ্যালেঞ্জ কিনা মানসম্পন্ন নাটক বা অনুষ্ঠানের ক্ষেত্রে, আর দ্বিতীয় ক্ষেত্রে এই যে বাইরের বিজ্ঞাপনগুলো যে সরাসরি চলছে, এটা নিয়ে আপনারা কোনো প্রশ্ন তুলেছেন? ইভেন তো আমাদের বিজ্ঞাপন আজকে চলেও গেছিল, যে কারণে আমরা সব একসাথে দাঁড়াইছিলাম, এখানে সবাই উপস্থিত। অবশ্যই, হ্যাঁ, তারেক ভাইয়ের কাছ থেকে একটু শুনি। উনি ঠিক বলেছেন, এটা খুব ভালো একটা কথা, যে একটা সময় বিটিভিতে কিন্তু এই বিদেশি মডেল হলে বিটিভির নিয়ম ছিল, যখন একমাত্র চ্যানেল ছিল যেখানে এক্সট্রা ফি দিতে হতো, বিদেশে বানানো বিজ্ঞাপন হলে এক্সট্রা ফি দেওয়া হতো। এটা কিন্তু দেশের শিল্পকে রক্ষণাবেক্ষণ করার জন্যই, রক্ষা করার জন্যই এটা ছিল। এবং এই জাতীয় অনেকগুলো বিজ্ঞাপনের ক্ষেত্রে বিজ্ঞাপনের কিছু এথিক্স ছিল, নীতিমালা ছিল, ডবল প্রোডাক্ট দেখানো যেত না। না, এখন অহরহ এরকম চলে এসছে, মানে অহরহ। এবং এই যে আপনি বলছেন যে বিজ্ঞাপনে জ্বালায় কোথাও অতিষ্ঠ লাগে, একটা ধরুন একটা কমেডি নাটক দেখছেন আপনি, যারা পপুলার ওনাদের চ্যানেলই হচ্ছে, যাই যে কথা বলেন, এখন স্ক্রল যাচ্ছে, সড়ক দুর্ঘটনায় অমুক জায়গায় 5 জন নিহত, 20 জন আহত, হাউ ডু ইউ ফিল? অমুক ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহ। এখন আমাদের চোখটা তো যায়, মাঝখানে কমেডি নাটক চলছে, এখন ওই কমেডিতে কনসেন্ট্রেট করব, আবার স্ক্রিন যাচ্ছে ছোট হয়ে বড় হয়ে যাচ্ছে, এখান থেকে পুরুষ ফাটাস এইভাবে বিভিন্ন জিনিসপত্র কোনো কিছু চলে কোনো আসছে। নীতিমালা নাই। ব্যাপারটা হচ্ছে আপনি বিজ্ঞাপন তো চালাবেন, বিজ্ঞাপন নির্ভর, বাট দেয়ার শুড বি সাম এথিক্স। শুধু মানে পয়সা ইনকাম করার জন্য না। এবং আমার বিশ্বাস চ্যানেলগুলো যদি দৃঢ়তার সঙ্গে এটা করে, এগুলো সম্ভব। কিন্তু কারণ বিজ্ঞাপনদাতাদের আসতেই হবে তাদের কমিউনিকেশন করার জন্য, মার্কেটের জন্য, না এসে কোনো উপায় নেই। বিজ্ঞাপনদাতাদেরকে আমাদের দরকার। এখন এখানে একটা চ্যানেল আসছে, যে যার মানে বলছেন যে সিরিয়াস নাকি আছে এরকম ফান্ড, তাদের উপরে টিআরপি বেস করে তাদেরকে বিজ্ঞাপন বন্টন করা হচ্ছে, কিন্তু সেটা কতটুকু অথেন্টিক, কতটুকু গ্রহণযোগ্য, এটা নিয়ে প্রশ্ন আছে। উনি বলছেন যে এটা ছাড়া কিছু নেই, আমাদের সামনেও তাই, এটা ছাড়া কোনো কিছু নাই। কিন্তু আপনার যে প্রোগ্রামগুলো হয়, সেগুলো কি চ্যানেল আসলে বিলং করে প্রোগ্রামগুলোকে? আমরা যে বাইরের চ্যানেলের কথা বলি, ওদের ফার্স্ট ব্রেকে প্রথম হচ্ছে ওদের প্রোগ্রামের প্রোমো যাবে, তারপরে প্রোডাক্ট, তারপরে হচ্ছে অন্যান্য প্রোডাক্টের ইসের মধ্যে। এবং
পরে যখন এন্ড করবে বিজ্ঞাপন বিরতি শেষ হয়ে তখনও কিন্তু ফার্স্ট হচ্ছে আবার লাস্ট হচ্ছে কনক্লুশন ওদের নিজেদের প্রোগ্রাম। এই যে বিলং করা আমাদের এইটা আসছে, আমাদের এটাতে এই ব্র্যান্ডিং করা, ব্র্যান্ডিং করা মানে আপনার কন্টেন্টকে ব্র্যান্ডিং অবশ্যই যে নতুন করে এটা আসছে। আরেকটা হচ্ছে কন্টেন্ট, এবং কন্টেন্টের পিছনে উনি একটু আগে দামি কথা বলেছেন যে কে বানাচ্ছে সেটা ইম্পর্টেন্ট, কিন্তু বাজেটের ক্ষেত্রে পরীক্ষিত না হলে কিন্তু হবে না। উনি জানেন অমুক ছেলেটা ভালো বানায়, অমুক লোকটা ভালো বানায়, তার জন্য কিন্তু উনি 50,000, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা বেশি দিতে রাজি আছেন। কোন আমাদের সামনে এগুলো ঘটে, না, সেটা মার্কেট ডিসাইড করবে, জানে যে ভালো বানাবে সে, ওখানে কিন্তু ওনাদের প্রশ্ন থাকে না। কিন্তু আমাদের হচ্ছে চ্যানেল অনেক বেশি হয়ে গেছে, লট অফ ডিরেক্টরস, তার ডিরেকশন মানে হচ্ছে একটা ক্যামেরাম্যান, একটা লিখিত স্ক্রিপ্ট থাকলো, গিয়ে মোটামুটি একটা লং ফ্রেমে যতটুকু বলতে পারেন আপনি বললেন, তারপর সেইটারই আবার ক্লোজ, এডিটিং এর জন্য একটা সুবিধা হয়ে গেল। এইটা করলে তো নাটকটা দাঁড়াবে না। আমি একটু রেজানুর ভাইয়ের কাছে যাই। এই যে বলছিলেন যে বাজেট এবং মান দুইটা নিয়ে একটা আছে। না বাজেটে মানে আমি আসলে রাকিব এবং তারেক ভাই দুজনের কথা শুনছিলাম। আমি মাঝখানে আমি বলি যে আমি নাটক বানাই, তো আমার অবজারভেশনটা একটু ভিন্ন হবে। যেমন আমি একটা ছোট্ট গল্প বলি, যেটা হলো যে আমি বিটিভি আমলে পতাকা নামে একটি নাটক বানিয়েছিলাম। সেই বিটিভি আমলে সেই নাটকের জন্য আমি 4.5 লাখ টাকা খরচ করেছি। রাইসুল ইসলাম আসাদকে দিয়ে পতাকা হাঁটিয়েছি আমি একদিন আমার নাটকের প্রয়োজনে। আজকে যখন আমি 4.5 লাখ টাকার কথা একটা নাটকের মধ্যে চাইবো, আমাকে পাগল বলবে। কি বলেন আপনি, 4.5 লাখ টাকা একটা নাটকের জন্য লাগবে? অথচ আপনি কিন্তু খেয়াল করবেন, এই নাটকের যে গাড়িটি ব্যবহার করব আমি, সেই গাড়ির দাম বেড়েছে। যে প্লেটের খাবারটা ব্যবহার করব সেই খাবারের দাম বেড়েছে, আর্টিস্টের রিমিউনারেশন বেড়েছে, এবং সবকিছু আলাদা 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 করে কিন্তু বেড়েছে। যখনই নাটকের বাজেটের জায়গায় কথা বলবো, তখনই কিন্তু বলা হবে যে না, নাটকের বাজেট বাড়ানো যাবে না। আমি কিন্তু এই কথা বলি না যে একটি নাটক ভালো করবার জন্য টাকাই যথেষ্ট, এই কথা আমি বলবো না। কিন্তু যদি আপনার প্রিপারেশন থাকে, যেটা রাকিব বললেন যে কন্টেন্টটা কি, এবং সবকিছু মিলিয়ে যদি একটা আলোচনা, একটা আয়োজন যদি থাকে, সেই আয়োজনটাও কিন্তু একটা ভালো জিনিস তৈরি করা যেতে পারে। কিন্তু বাজেট লাগবে। আপনি সময়কে বিবেচনা করবেন, সেই সময়কে বিবেচনা না করে আপনি যদি আশুলিয়ার জায়গায় সমুদ্র সৈকত দেখাতে চান, কক্সবাজারের ফ্লেভারটা কিন্তু আপনি পাবেন না। কখনো কখনো না আশুলিয়াকে আমরা সমুদ্র সৈকত বানানোর চেষ্টা করি, তখনই কিন্তু প্রশ্ন আসে এটা সমুদ্র সৈকত হচ্ছে না। অতএব এই যে জায়গাগুলো, এই অস্থিরতাগুলো কিন্তু আসলে দূর করতে হবে, এটাই আমার বক্তব্য। আমি এটা বলতে চাই ভাই, আমরা শেষ বলেন, একটু শুনে যাই। রেজম ভাই কথা বলবে। আপনারা বারবার কথা আসতেছে বিটিভির আমল বা চ্যানেল আমল। আপনি দেখবেন বিটিভি কিন্তু এখন আছে, হ্যাঁ এখন কিন্তু আপনি কি দেখতেছেন কেন? বিটিভি তখন একা ছিল। হ্যাঁ, সেটা শুরুতেই বলেছি যে প্লাস হলো একটা সুবিধা ছিল একা থাকাতে। কি হচ্ছে, ওখানে আপনি বিজ্ঞাপন দিতে বাউন্ড। দ্যাটস আপনি কি হচ্ছে, একটা ভালো যে টাকাটা বললো 4 লাখ টাকা ওই টাইমে দিচ্ছে, হয়তো সেটা 80 দিকে সে পাইছে, কারণ কি বিজ্ঞাপন ওই টাইমে বিটিভি হিউজ পরিমাণ ফান্ড ছিল। ঠিক আছে, এইটা তো আমরা বলার চেষ্টা করতেছি যে আমার বিজ্ঞাপন, যেখানে ধরেন একটা কোম্পানি নাম বলি, হয়তো পেপসি বা কোকা-কোলা, আমার এখানে হয়তো থাকবে না। কেন থাকবে না? তারা 520 দিয়ে আমার কাভার করতেছে। আগে তো আমার এই বাজেটগুলি আমার কাছে ছিল, বাজেটগুলো চলে যাচ্ছে, এগুলি আমরা কেউ দেখতেছি না। এগুলি নিয়ে আমাদের নিজস্ব একটা বড়া দরকার, যে এগুলি আমাদের, কারণ আমার বিজ্ঞাপন দিয়ে যত যাই হোক, বিটিভি বিজ্ঞাপন দিয়ে চলতেছে, চ্যানেলগুলো বিজ্ঞাপন দিয়ে চলতেছে। ওটা দেখতে হবে যে আমি কোথায় লুজার হচ্ছি, সেগুলি আগে আইডেন্টিফাই করতে হবে এবং সেভাবে ব্যবস্থা নিতে হবে। আমাদের সবাই এক হতে হবে। আমরা বিরতিতে যাব, তার আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই। সেটা হচ্ছে গিয়ে যে শুরুতে যে কথাটা হয়েছিল যে শুধু নাটক নির্ভর আমাদের অনুষ্ঠানের চিন্তা ভাবনা হয়ে গেছে, আমরা কেন বৈচিত্র্যে যেতে পারছি না, এটা নিয়ে কথা বলবো বিরতি থেকে এসে। বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। পর ফিরে এলাম রেডলাইন ঢাকায়। যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, থাকবে এই যে টিভি অনুষ্ঠানগুলোর মধ্যে বৈচিত্র্যের অভাব দেখছি আমরা। আমার মনে হয় সেটা উত্তর রাকিব ভাই দিয়ে দিয়েছেন আগেই। সেটা হচ্ছে যে আদার প্রোগ্রামস কি সেলেবল, বিক্রি করা সম্ভব? ওনাকে যদি বলে একটা বাচ্চাদের প্রোগ্রাম নিয়ে কোনো কোম্পানি, যে ঠিক আছে আপনাকে 3 লাখ টাকা দিলাম, বাচ্চাদের প্রোগ্রাম থাকবে ঈদের সময় বা প্রতিদিন, উনি এক্ষুনি বানাবে। আমি
গ্যারান্টি অবশ্যই, দিবে। হ্যাঁ, সত্য কথা, সত্য কথা। মানে অন্য অনুষ্ঠানগুলো সেলেবল না কেন, সেটাই প্রশ্ন। যদি মানসম্পন্ন অনুষ্ঠান হয় কেন? মানসম্পন্ন ব্যাপারটা না, মানসম্পন্ন কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যে দর্শকদের- আমাদের স্পন্সর যারা আছেন তারা কিন্তু মূলত যে এন্টারটেইনমেন্ট প্রোগ্রামগুলো আছে, যেখানে কমেডি, হ্যাঁ কমেডি বা এন্টারটেইনমেন্ট করতে বলছি, যে আনন্দিত হয় মানুষ, ভাল লাগে, এই ধরনের ইসের মধ্যে অনেক বেশি, বিজ্ঞাপন হার বেশি। তারা কমে সেল করেন না, উনি তো চ্যানেলের লোক, উনি উনি বলতে পারবেন এটা করে। এখন ধরেন এটা কিন্তু মানে একটু আগে বিটিভির একটা কথা উঠছে, আমি শুধু জাস্ট ফর রেফারেন্স বলতে চাই, বিটিভি কিন্তু শুধু বিজ্ঞাপন নির্ভর ছিল না। আমি তখন বিজ্ঞাপনের ব্যবসা করতাম, তখন কিন্তু বিটিভিতে হচ্ছে যে খবর ওভারক্যারি করে গেল কিংবা প্রোগ্রাম ওভারক্যারি করে গেল, বিজ্ঞাপন কর্তন করে দিত ওরা, এবং আমরা এটা নিয়ে ফাইট করতে হতো আমাদেরকে, আমার বিজ্ঞাপন কারণ না, বলতে আমাদের কিছু করার নেই। বিকজ আপনি যখন এগ্রিমেন্টে আছেন তখন হচ্ছে যে প্রোগ্রাম নির্ভর, আমরা খবর দেখাবো, প্রোগ্রাম দেখাবো, বিজ্ঞাপন কেটে পরের দিন দেখালো কিংবা দেখালো না অন্য জায়গায় দেখালো, এবং আমার যে কন্ট্রাক্ট সই করো সেখানে সেইভাবেই আমাকে করতে হয়েছে। এখন কিন্তু বিজ্ঞাপন ওনারা কোনোভাবেই কাটেন না, বরং অনেক অনুষ্ঠান আছে যে মানে ধারাবাহিক বিজ্ঞাপনদাতারাই নাটকে, dominate করে। হ্যাঁ ধারাবাহিক নাটকের মাঝখান থেকে কেটে বা হয়তো 22 মিনিটের বডি 20 মিনিটের বডি ওরা নিজেরাই কেটে 15 মিনিট করে বিজ্ঞাপন ঢুকিয়ে দিয়েছে, এরকম আছে। আমি একটু অন্যদিকে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার সামনে রাকিব সাহেব বসে আছেন আরটিভি কিন্তু একটা পর্যায়ে থেকে মোটামুটি একটা জায়গায়, বড় একটা জায়গায়, উত্তরণের জায়গায় এসছে। আরটিভি নাটকগুলো অনেক গ্রহণযোগ্যতা পাচ্ছে, পক্ষে বিপক্ষে অনেক কথা থাকতে পারে, কিন্তু একটা জায়গায় কিন্তু উত্তরণ হয়েছে, এটা সত্যি কথা। কিন্তু আমরা অনেক জায়গায় দেখছি যে আসলে বিপণন বিভাগ বা বিক্রয় যারা করেন অনুষ্ঠান, তারা অনেক বেশি প্রোগ্রামের উপরে তাদের যে চাওয়াগুলো সেগুলো চাপিয়ে দিচ্ছেন, কারণ তারা বলছেন আমাদের সেল করতে সুবিধা হয় এটা। কিন্তু আসলে প্রোগ্রামকে অনেক বেশি স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে জিনিসটা, যে প্রোগ্রাম কি আমরা বুঝি, তোমার দায়িত্ব হচ্ছে যে সেই প্রোগ্রামটা সেল করা। আমরা ইতিমধ্যেই কিছু আলামত দেখতে পাচ্ছি যে যেখানে মার্কেটিং খুব বেশি স্ট্রংলি এসে সেখানে কিন্তু ক্রমান্বয়ে প্রোগ্রামের কোয়ালিটি কমে গেছে। যার কাজটা তাকে করতে হবে। আমি যদি ভালো অভিনয় করতে পারি, আমার অভিনয়ের কাজটা করা উচিত। আমি যদি লিখতে পারি, আমার লেখার কাজটাই করা উচিত। যুগটা স্পেশালাইজ। অবশ্যই আমরা এইটা রাকিব ভাইয়ের কাছে শুনবো, তার আগে একটু রেজানুল ভাইয়ের কাছে আসি। আমি এই জায়গায় একটা ছোট্ট কথা বলতে পারি, যে বাচ্চাদের প্রোগ্রাম নিয়ে যে কথাটা উঠলো, আমাদের এখানে মধ্যে একটা মাইন্ডসেট তৈরি করা আছে যে বাচ্চাদের প্রোগ্রাম চলবে না। চ্যানেল আইয়ের উদাহরণটা দিতেই হয় এই জায়গায়, যে চ্যানেল আইতে গত কয়েক বছর ধরে ফরিদুর রেজা সাগর এবং আফজাল হোসেনের সমন্বয়ে ছোট কাকু যে সিরিজটা হচ্ছে, সেই সিরিজটা কিন্তু বেশ জনপ্রিয়। বাচ্চাদের অনুষ্ঠানের ব্যাপারটা যদি আপনি মানসিকতার মধ্যে নেন, যে আমাদের একটা বাচ্চাদের অনুষ্ঠান আমরা জনপ্রিয় করব, তাহলেই কিন্তু সম্ভব। ওই যে তারেক ভাই একটু আগে বললেন যে কে টাকা দিবে, টাকাটা কোত্থেকে পাবে, এই যে চ্যানেলগুলোর জায়গা থেকে আগ্রহের জায়গাটা তৈরি করা। আমি একটা বাচ্চাদের জন্য একটা প্রোগ্রাম তৈরি করব, এতগুলো প্রোগ্রামের মধ্যে একটা শিশুদের জন্য একটা প্রোগ্রাম রাখবো, সেই চর্চাটা, সেই আগ্রহটা যদি চ্যানেলগুলো করার চেষ্টা করে, আমি তো মনে করি না যে বাচ্চাদের প্রোগ্রাম জনপ্রিয় করা যাবে না। মাঝখানে একটু বলে রেখে দেখেন, সারা পৃথিবীতেই কিন্তু অ্যানিমেশন মুভিগুলো অনেক ব্যবসা করছে। যদি আপনি এখানে দেখেন না, কার্টুন নেটওয়ার্ক অত্যন্ত পপুলার বাচ্চাদের, সেটাই বলছি যে স্পেশালাইজ যদি কিছু করা যায়, মানে ওই বাক্সের বাইরে চিন্তা করাটাই হচ্ছে বড়। কেন আগে না, যেমন আগে ছিল না যে টেলিভিশনে একটু আগে নাটকের কথাই উঠলো, শুধু নাটক 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 নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান হতে পারে না, ঈদের একটা ভালো গানের অনুষ্ঠান হতে পারে না, বা এই ধরনের আলাদা হতে পারে না। ওই যে আমাদের মধ্যে গেছে নাটকেই বাণিজ্যিক ভাবে প্রসার লাভ করিবে, অন্য কোনো কিছু লাভ করিবে না, কিন্তু চেষ্টা কি করেছি আমরা, আমি জানি না। রাকিব ভাই ভালো বলতেন, আমরা কি চেষ্টা করেছি? অবশ্যই। আরেকটা বিষয় যেটা তারেক ভাই একটু তুললেন, যে বিপণন বা যারা স্পন্সর বা যারা মার্কেটিং এর জায়গায় আছে, তাদের ইনফ্লুয়েন্সটা অনেক বেশি। এই অভিযোগটা আমরা শুনি অনেক সময়। প্রথমে বলেন যে একটু যদি সংক্ষেপে বলেন। আসলে আমাদের চ্যানেলে যেটা হচ্ছে যে, যেটা বললো যে আমাদের উত্তরণ একটা জায়গা ছিল যে মার্কেটিংটা আমাদের খুব একটা ওইভাবে ই করে না। তাইবে বলছে অনেক ক্ষেত্রে অনেক চ্যানেলে শুনছি যে ওভারঅল কয়েকটা চ্যানেলে এটা আছে আমি জানি, কিন্তু মোরলেস ওটাও উত্তর। এবার আমি লক্ষ্য করছি যদি সব চ্যানেলে আমি এবার দেখার চেষ্টা করছি, সব এবার কোয়ালিটিফুল ভালো কিছু করার চেষ্টা করছে, সবার চেষ্টা ছিল, কারণ সবাই এখন সার্ভাইভের মধ্যে চলে গেছে, তাকে কি করতে হবে। আর পাশাপাশি একটা বলি, বাচ্চাদের জন্য যেমন আমাদের সিসিমপুর নামে একটা প্রোগ্রাম ছিল বাচ্চাদের পপুলার, ওটা কিন্তু আমরা
এটা আমাদের রেগুলার প্রোগ্রাম ছিল, আমরা কিন্তু লাইভে পড়ে চলে গেছি একটা কারণে যে ঈদের সময় বাচ্চারা কথা বলতে চায়। ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকের ডেডলাইন ঢাকা। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।